সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে একদম রাইটিং এর বেসিক্স, অর্থাৎ যদি আমরা এরকম প্রশ্ন করি যে স্যার রাইটিং এর মানে নমুনা দেখালেন, কিভাবে ফরম্যাট করতে হবে, কিভাবে প্যারাগ্রাফিং করতে হবে, কিভাবে ব্রেনস্টর্মিং করতে হবে, কোন ধরনের প্রশ্ন কিভাবে লিখতে হবে, প্রশ্নের প্যাটার্ন চিনালেন, সবই করলেন, কিন্তু লিখতে গেলে তো ভুল হয়। লিখতে গেলে গ্রামাটিক্যাল মিস্টেক্স হয়, লঙ্গার সেন্টেন্স লিখতে পারি না, ভালো সেন্টেন্স প্রডিউস করতে পারি না, তখন তো গ্রামারে মার্ক কমে যায়। তো সেই জন্য আজকের ক্লাসটা। ঠিক আছে, তো এই এক ক্লাস দিয়ে যে মানে আপনি উন্নতি করে ফেলবেন ব্যাপারটা তো এরকম কখনোই হতে পারে না। বাট অ্যাটলিস্ট একটা কনসেপশন চলে আসবে, এই কনসেপশন অনুযায়ী আপনি একটু যখন প্র্যাকটিস করবেন তখন আপনার একটু লঙ্গার সঠিক বাক্য লেখার প্রবণতা চলে আসবে আর কি। এই হোপে এই ক্লাসটা না, আশা করি দেখতে পাচ্ছেন মনে হয়। ম্যাটেরিয়ালসে দেখা যাচ্ছে মেকানিক্স নাম্বার 1 কমা নাম্বার 2 ইন্ট্রোডাক্টরি কমা। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আর লিখতে হবে না। আচ্ছা, এই মেকানিক্স আসার আগে একদম বেসিক্স আমি একটু চেক করবো সবার জন্য, কারণ এখানে বিভিন্ন লেভেলের লার্নার্স আছি আমরা। সো therefore it's necessary to check back our basic level. আচ্ছা, যদি আমি প্রশ্ন করি, মাই কোয়েশ্চেন ইজ থিঙ্কিং, এইটার পাস্ট টেন্স কি হবে? থিঙ্কিং এইটার পাস্ট টেন্স কি হবে? উত্তরটা চ্যাটে দেন দেখি। থট ওয়াজ থিঙ্কিং। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর লিখবো না, আর লিখবো না, আর লিখবো না, হ্যাঁ। আর লেখার দরকার নেই, আর লেখার দরকার নাই। আচ্ছা, উত্তর আসলে একটাও হয় নাই। উত্তর একটাও হয় নাই, এই জন্য আমি একদম বেসিক্স থেকে আসলাম। বিকজ এটার উত্তরটা কি হবে জানেন? এইটার উত্তরটা হবে as this is an infinite verb, it doesn't have any tense. যদি বলি থিঙ্কিং এর পাস্ট টেন্স কি, ফিউচার টেন্স কি, অমুক কি তমুক কি, কিচ্ছু হবে না। এটার উত্তরটা হবে হচ্ছে থিঙ্কিং যেহেতু নন ফাইনাইট, মানে সরি, ইনফাইনাইট না, নন ফাইনাইট, একটু ভুল হয়েছে লেখা। নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, ইট ডাজন্ট হ্যাভ এনি টেন্স। ঠিক আছে, তো তো তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে ফাইনাইট ভার্ব বলবে, ফাইনাইট ভার্ব বলা হবে তাকে যাকে আমরা ভার্ব বলে থাকি আসলে। অর্থাৎ এক একটা জিনিসের নাম থাকে না, যেমন আমার নাম কাজী মোহাম্মদ শফি ইকবাল, সংক্ষেপে সবাই শফি ডাকে। তো তাহলে আসলে ধরেন যে তার নাম হলো ফাইনাইট ভার্ব চৌধুরী, আমরা তাকে সংক্ষেপে ডাকি ভার্ব। আমরা ভার্ব বলতে যাকে বোঝাই, যেমন আমি যদি বলি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তাহলে এই ভার্ব বলতে ফাইনাইট ভার্বকেই বোঝাবে। এটা হচ্ছে ফার্স্ট লেসন। হ্যাঁ, মানে যে কোনো ইংলিশ গ্রামার রাইটিং এর জন্য বা স্পিকিং এর জন্য বা ইংলিশ সেন্টেন্সের জন্য প্রথম প্রেজাম্পশন হচ্ছে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এখন এই প্রথম প্রেজাম্পশনের যে মানে পরবর্তী প্রশ্ন মনের ভিতরে ডাউট, এই ভার্ব কোন ভার্ব? এই ভার্ব কি মেন্টাল ভার্ব? এই ভার্ব কি স্ট্যাটিক ভার্ব? এই ভার্ব কি অ্যাকশন ভার্ব? এই ভার্ব কি ট্রান্সিটিভ ভার্ব? এই ভার্ব কি ইন্ট্রান্সিটিভ ভার্ব? এই ভার্ব কোন ভার্ব? নাকি এই ভার্ব নন ফাইনাইট ভার্ব নাকি ফাইনাইট ভার্ব? কত ধরনের প্রশ্ন! টোটাল সিনেমাটাই তো কোনোদিন দেখা হয় নাই, ওইসব খুচরা খুচরা শব্দ শুনেছি আমরা। তাহলে এখন আমরা এই জিনিসটা সংক্ষেপে জানার চেষ্টা করব। যে বলা হয় যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, আমরা যাকে ভার্ব বলি সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কারা? ফাইনাইট ভার্ব হচ্ছে, আমি ব্যাংলিশে লিখতেছি, যাদের টেন্স হয়, যাদের টেন্স হয় তারাই ফাইনাইট ভার্ব। টেন্স কত রকমের? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, 3 রকম, প্রত্যেকটা আবার 4 রকম। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3 4 12 রকম। তাহলে যেই ভার্বগুলার এই 12 রকমের টেন্স হয়, যেই যেই ভার্ব নামক শব্দগুলার 12 রকমের টেন্স হয়, তারাই হইল ফাইনাইট ভার্ব। আচ্ছা, আর যাদের টেন্স হয় না, ঠিক আছে, তারাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব আসলে কোনো ভার্বই না। নন ফাইনাইট ভার্ব আসলে কোনো ভার্বই না। ফাইনাইট থেকে পৃথক করার জন্য ভার্ব শব্দটাকে উল্লেখ করা হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আপনার মানে ধরেন যে অবায়বীয়, বললাম অবায়বীয়, তাহলে বায়বীয় শব্দটা এখানে আছে কিন্তু সাথে অ আছে, মানে যেমন সাথে এখানে নন আছে। তাহলে অবায়বীয় বলতে বায়বীয় ছাড়া বাকি সবাইকেই বোঝাবে। তাহলে নন ফাইনাইট ভার্ব বলতে ফাইনাইট ভার্ব যাদের টেন্স হয় তাদের ছাড়া ভার্বের মতো দেখতে সমস্ত ছদ্মবেশী শয়তানকে বুঝাইবে। কি বুঝতে পেরেছে?
অবায়বীয় পদার্থ যদি বলি, তাহলে বায়বীয় ছাড়া, তাহলে এর কারণে বায়বীয় ছাড়া বাকি সমস্ত পদার্থকেই বোঝাইবে। তাহলে একইভাবে নন ফাইনাইট ভার্ব বলতে ইট ইজ নট এ ফাইনাইট ভার্ব এট অল। ঠিক আছে, তো তাহলে কি বোঝাবে? ফাইনাইট ভার্ব ছাড়া, যাদের 12 রকমের টেন্স হয় তাদের ছাড়া, ভার্বের মতো দেখতে কিন্তু আসলে তারা ভার্ব না। তাহলে যদি তারা ভার্ব না হয় তাহলে তারা কি? তাহলে তারা অন্য পার্টস অফ স্পিচ, তাহলে তারা হয় নাউন অথবা অ্যাডভার্ব, হ্যাঁ, অথবা এজেক্টিভ, একটা কিছু। এই ফাইনাইট আর নন ফাইনাইট কি বুঝতে পারছি? মানে আপাতত যা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটা কি ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছে? একটু ইয়েস নো লিখবেন, একটু ইয়েস নো লিখবেন। ওকে ফাইন, এখন আমরা আরেকটু ডিপে ঢুকবো, কারণ ভার্বটা যদি আমরা সঠিকভাবে না বুঝি তাহলে আমরা আসলে এক্সটেন্ডেড লঙ্গার বাক্য লিখতে পারবো না। শর্ট বাক্যগুলো হয়তো গাইতে গাইতে গায়নের মতো, অনেকে আছে ক্লাসিক্যাল গান শিখেনি কিন্তু সুর টুর আছে, তাল টাল কাটে না, গান গিয়ে ফেলে। তাহলে আমরা ওই ভার্বের সঠিক নেচারটা না বুঝেই গাইতে গাইতে গায়নের মতো কিন্তু ছোট ছোট বাক্য সঠিক লিখে ফেলি। বাট যখনই একটা বড় বাক্য হয়ে যায় তখন আর আমরা তাল পাই না। ঠিক আছে, তো তাহলে ফাইনাইট ভার্ব বলতে বোঝাবে যাদেরকে টেন্সের মতো করে কি করা যায়, মানে টেন্সে ইউজ করা যায়। ঠিক আছে, যেমন থিঙ্কিং কে আপনি কখনোই, থিঙ্কিং কে কেন নন ফাইনাইট বলছি, থিঙ্কিং কে আপনি ঠিক এইভাবেই ইজ ওয়াজ এম ছাড়া, আর ছাড়া আপনি কখনোই খালি থিঙ্কিং কে কোনো টেন্সে প্রকাশ করতে পারবেন না। একটা একটা অক্সিলারি ভার্ব লাগবে সাথে। কাজে আমি যখন বলছি থিঙ্কিং, তাহলে থিঙ্কিং অ্যালোন, থিঙ্কিং একলা, একলা নন ফাইনাইট ভার্ব। কথাটা কি বুঝতে পেরেছি? একটু ইয়েস নো লিখেন। থিঙ্কিং এর সাথে অন্য কিছু আনা ছাড়া আপনি কোনো টেন্স বানাইতে পারবেন না, ইম্পসিবল ব্যাপার। আচ্ছা এখন আসি, তাইলে এখন আসি তাহলে কারা সেই বহুরূপী শয়তান যাদেরকে দেখতে ভার্বের মতো লাগে কিন্তু আসলে তারা ফাইনাইট ভার্ব না? দেখি আসি, এই দরকার হলে লিস্টটা লিখে নেন, ইটস এ শর্ট লিস্ট। যেমন থিঙ্কিং, তার মানে বোঝা গেল যে কোনো ভার্ব প্লাস আইএনজি, যে কোনো ভার্ব প্লাস আইএনজি যদি একলা থাকে, একলা, অন্য কিছু সাহায্য ছাড়া, তাহলে ডেফিনেটলি এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে অন্য কোনো পার্টস অফ স্পিচ, এটা নাউনের কাজ করতে পারে, ঠিক আছে, এজেক্টিভের কাজ করতে পারে। আচ্ছা, ঠিক একইভাবে ভার্ব পাস্ট পার্টিসিপল একা, ভার্ব পাস্ট পার্টিসিপল একা, একা মানে হ্যাজ হ্যাভ ছাড়া, এটাও নন ফাইনাইট ভার্ব। মানে আসলে ভার্ব না এরা। যেমন ডান, ডান একা কখনোই মানে ইয়ে হতে পারবে না, হ্যাজ হ্যাভ ছাড়া কোনোদিন ফাইনাইট ভার্ব হতে পারবে না। তাহলে নাম্বার ওয়ান ভার্ব এনজি, দেখেন, নাম্বার ওয়ান ভার্ব এনজি, নাম্বার টু ভার্ব পাস্ট পার্টিসিপল অ্যালোন, একা, হ্যাজ হ্যাভ ছাড়া, যে কোনো কিছু ছাড়া। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এটাও নন ফাইনাইট ভার্ব, এটা কোনোদিন ফাইনাইট ভার্ব হবে না। আচ্ছা, এগুলো মুখস্থ করার কিছু নাই আসলে, এটা একটু সেন্সটা আমি 1 মিনিটেই দিয়ে দিই। ধরেন যেটা ফাইনাইট ভার্ব, তার সাথে যে কোনো একটা সাবজেক্ট লাগালে আসলে ফুল স্টপ দিয়ে, মানে ফুল স্টপ দেওয়া যাবে। আর যদি নন ফাইনাইট ভার্ব হয় তাহলে দুনিয়ার কোনো কিছু লাগালে ফুল স্টপ দেওয়া যাবে না। দেখেন থিঙ্কিং, আপনি যা কিছু লাগান ফুল স্টপ দিতে পারবেন না। আই থিঙ্কিং, হি থিঙ্কিং, দে থিঙ্কিং, করিম থিঙ্কিং, রহিম থিঙ্কিং, কোনো কিছু দিয়ে আপনি ফুল স্টপ দিতে পারবেন না, এটা কোনো বাক্যই হচ্ছে না। কাজে যেই ভার্বের টেন্সে পড়ে একটা সাবজেক্টের সাথে যুক্ত হয়ে ফুল স্টপ দিয়ে বাক্য গঠনের ক্ষমতা নাই, তারাই নন ফাইনাইট ভার্ব, তারা আসলে ভার্বই না। ওই যে অবায়বীয়র মতো তারা আসলে ভার্ব না, অন্য কিছু তারা। ঠিক একইভাবে ডান, ঠিক আছে, আই ডান, উই ডান, হি ডান, দে ডান, ঠিক আছে, দুনিয়ার যাবতীয় কিছু ডান ফুল স্টপ দিতে পারবেন না হ্যাজ হ্যাভ ছাড়া। একইভাবে টু প্লাস ভার্ব, মনে করেন টু ফ্লাই, আই টু ফ্লাই, হি টু ফ্লাই, উই টু ফ্লাই, জীবনে কোনোদিন হবে না। তো দেয়ারফর এই তিনটা ক্রিমিনাল, এই তিনটা ক্রিমিনালকে ভুলেও যেন আমরা ভার্ব না ভাবি, অর্থাৎ ভার্ব মানে ফাইনাইট ভার্ব। আর এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বস, যারা ভার্বের মতো চেহারা কিন্তু আসলে ভার্বের কোনো কাজ করার ক্ষমতাই নাই, তারাই নন ফাইনাইট ভার্বস। বাট নন ফাইনাইট ভার্বস আর নট ভার্ব এট অল, দে আর আদার পার্টস অফ স্পিচ। আচ্ছা, যেমন থিঙ্কিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে এখানে ইজ ভার্ব, ইজ ও ফাইনাইট ভার্ব, দেখেন ইজ ও ফাইনাইট ভার্ব এখানে, কারণ এটা ছাড়া বাক্য হচ্ছে না। সো দেয়ারফর থিঙ্কিং ইজ দি সাবজেক্ট, সাবজেক্ট তো নাউন প্রোনাউন ছাড়া হতে পারে না, অতএব এখানে থিঙ্কিং আসলে নাউন, ভার্ব কেমনে হবে তাহলে? তাহলে নন ফাইনাইট ভার্ব যারা, তারা অন্য কোনো পার্টস অফ স্পিচ হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচ হয়। তাহলে যে থিঙ্কিং এখানে নাউন, তার মানে
ভার্ব না। ঠিক একইভাবে দেখেন, ডানের পরিবর্তে আমি যদি মানে আরেকটু অন্য যে কোনো অন্য একটা ভার্ব, মানে ডান তো কমন কমন ভার্ব, তো যে ডুকে আমরা সব ভার্বের পরিবর্তে বলি। ধরেন ডাইজেস্টেড বললাম, তাহলে ডাইজেস্টেড এর পরে যদি আমি ফুড লাগাই, তাহলে ফুড তো একটা নাউন, তাহলে তাকে মডিফাই করলো কি ধরনের ফুড? ডাইজেস্টেড ফুড, অলরেডি পেটের ভিতরে হজমকৃত খাদ্য। তো তাহলে ডাইজেস্টেড এখানে নাউনকে মডিফাই করার কারণে কোন পার্সন স্পিচ হলো? এজেক্টিভ হলো, কারণ এজেক্টিভ নাউনকে মডিফাই করে, নাউন সংক্রান্ত তথ্য দেয়। সো দেয়ারফর এখানে যে ডাইজেস্টেড যে পাস্ট পার্টিসিপল, এটা তো এখানে এজেক্টিভ, এটা তো এখানে ভার্ব না। একইভাবে টু ফ্লাই ইন দ্য স্কাই ইজ মাই হবি ধরেন, অথবা ইজ মাই ড্রিম, তাহলে ইজ হচ্ছে এখানে মূল, আর টু ফ্লাই ইন দ্য স্কাই এই টোটালটা হচ্ছে সাবজেক্ট। ভার্বকে যে ডাইরেক্ট টেক আপ করে সেই সাবজেক্ট, আর ভার্ব ভার্ব যাকে ব্যবহার করে সে, সাবজেক্ট যাকে ব্যবহার করে সে হলো ভার্ব। তাহলে টু ফ্লাই ইন দ্য স্কাই যদি এটা যদি সাবজেক্ট হয়, তাহলে টু ফ্লাই এখানে নাউন, সাবজেক্ট তো নাউন প্রোনাউন আমরা জানি। সারা ইংলিশে ভার্বের মতো দেখতে এই তিনটাই আছে, যারা আসলে নন ফাইনাইট ভার্ব। ভার্ব আইএনজি একা, ভার্ব পাস্ট পার্টিসিপল একা, এবং টু প্লাস ভার্ব, এই তিন রকমেরই জাস্ট নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব আমরা দেখেন একটা থেকে আরেকটা, যেমন এক এক ইটের উপরে আরেক ইট দিলে একটা ওয়াল তৈরি হয়, কতগুলো ওয়াল তৈরি করে ছাদ তৈরি করলে একটা বিল্ডিং তৈরি হয়। তো এগুলো হচ্ছে বিল্ডিং ব্লক নলেজ। এখন যদি ইটই যদি 2 নাম্বার হয়, ইটের বদলে যদি আমি মানে মাটির ব্যবহার করি, তাহলে তো ফেটে যাবে, অর্থাৎ বিল্ডিংটা দাঁড়াবে না, বড় একটা সেন্টেন্স দাঁড়াবে না। হ্যাঁ, তো এই জন্য বিল্ডিং ব্লক যাতে ঠিক থাকে, এই জন্য আমি একদম একদম বেসিক থেকে শুরু করলাম আর কি। আচ্ছা, এখন আসি আমরা কতগুলো শব্দ বলবো আমি। যেমন নাম্বার 1, ওয়ার্ড তো আমরা সবাই চিনি, সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আরেকটু আরেকটু বড় দিকে যাই, ফ্রেজ। আরেকটু যদি বড় করি, আচ্ছা আগে একটা বুঝাই নেই, ওয়ার্ড আর ফ্রেজ। আচ্ছা লিখে নেই, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, এটা হলো স্ট্রাকচারাল এলিমেন্ট। স্ট্রাকচারাল মানে তার আগে আরো একটা কথা বলিনি, এগুলো আসলে আমাদেরকে এইভাবে তো বোঝানো হয়নি কখনো, এই জন্যই সমস্যাটা। হ্যাঁ, মুশকিল হলো এখানেই। আচ্ছা, যদি আমি বলি যে একবার বলেন স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার দেখি গ্রামারের মধ্যে বলে বা আপনারা বলেন স্যার, মানে আপনারা আমাকে আমাকে বলতে পারেন এরকম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এটা একটা ভ্যালিড কোশ্চেন। আবার বলেন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তারপর আবার বলেন ফ্রেজ ক্লজ, ফ্রেজ ক্লজ, এই দুইটা মিলা। আবার এরকম কথাও বলেন স্যার যে এই এখানে অবজেক্টটি একটি নাউন ক্লজ, যেহেতু মাথা হ্যাং, এখানে অবজেক্টটি একটি নাউন ক্লজ, তাহলে ওটা অবজেক্টও আবার নাউন ক্লজও, আবার কি ক্লজ কি ফ্রেজ, আসলে কি কানেকশনটা কি, মানে সিনেমা কি রে ভাই, এরকম কেন? কি ঠিক কিনা? আমার মানে আমার ডাউটটা ঠিক আছে কিনা, যে এই জিনিসগুলো পরিষ্কার না বলেই তো আমরা আসলে পরিষ্কার না। আমি কি আপনাদের মনের প্রশ্নটা করতে পারছি? যেগুলো কি কয় একটার সাথে আরেকটা পেঁচায় পুচায়, কাহিনীটা কি এরকম কেন? তাই তো, হ্যাঁ, আসছি লাইনে আসছি। আজকে আমরা মানে ক্লিয়ার করব, অল্প সময়ের ভিতরে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বাংলায় কথা বলবো, কাজেই না বুঝার কিচ্ছু নাই। আচ্ছা, তার আগে তাহলে একটা জিনিস বলে নেই, মজা, তাইলে বুঝবেন যে ব্যাপারটা কি আসলে। ব্যাপারটা হলো এরকম, এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, শোনেন সবাই, এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে যে তুমি কি আহ আহ, মাঝার সাহেবকে চেনো? হ্যাঁ চিনি তো, ওই যে ইঞ্জিনিয়ার উনি না? তো বলতেছে, যেই বন্ধু প্রশ্ন করছিল বলতেছে, আরে উনি তো ইঞ্জিনিয়ার না, উনি তো মোটা। আমি কোন জায়গায় এক্সাম্পলটা হিট করছি বুঝতে পারছেন কি না? একজন চেনে ইঞ্জিনিয়ার, আরেকজন চেনে মোটা লোক। এখন এইটা যদি কেউ কনফিউজ করে ফেলে যে ইঞ্জিনিয়ার হইলে সে মোটা হইতে পারবে কি পারবে না, এটা যদি সে না বুঝে তাহলে সমস্যা। ইঞ্জিনিয়ারটা হলো তার ফাংশনাল পরিচয় বা কার্যগত পরিচয় বা কর্ম পরিচয়, মোটা হলো তার স্বাস্থ্যগত পরিচয়। আবার যদি বলে উনি তো ভদ্র, তৃতীয় জন আবার বলতেছে, আরে কি আশ্চর্য, উনি ভদ্র কেমনে হয়?
উনি তো চিকন। তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে গুছায় জানতে হবে যে একটা হচ্ছে কর্মগত পরিচয়, একটা হচ্ছে স্বাস্থ্যগত পরিচয়, একটা হচ্ছে আচরণগত পরিচয়, এটসেট্রা। তার মানে একটা জিনিসেরই বিভিন্ন সাপেক্ষে বিভিন্ন পরিচয় থাকতে পারে। ঠিক কিনা? এটা বুঝতে পারছে কিনা সবাই? একটু লিখেন, বুঝতে পারছে কিনা বিষয়টা? তাহলে ঠিক একইভাবে কাজ অনুসারে এটি অবজেক্ট হতে পারে, এবং স্বাস্থ্যগত পরিচয় হতে পারে নাউন ক্লজ। স্বাস্থ্যগত মানে স্ট্রাকচারাল, স্বাস্থ্যগত মানে স্ট্রাকচারাল। তাহলে এখন মনে রাখবেন, আজকে থেকে এই কথাটা মনে রাখবেন। দেখেন, পার্টস অফ স্পিচ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ হলো পার্টস অফ স্পিচ হলো বেসিক পরিচয়। পার্টস অফ স্পিচ হলো বেসিক পরিচয়। আচ্ছা, ফ্রেজ ক্লজ এগুলো হলো স্ট্রাকচারাল পরিচয়, স্বাস্থ্যগত, স্ট্রাকচারাল গঠনগত, স্ট্রাকচারাল পরিচয়, ঠিক আছে? অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্ব না, অ্যাডভার্বিয়ালস। অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, অ্যাডভার্বিয়ালস এগুলো হলো ফাংশনাল, ফাংশনাল পরিচয়। এগুলো লেখা নাই কোথাও কিন্তু, হ্যাঁ, এগুলো কোথাও লেখা নাই। আসলে ব্যাপারটা এগুলা। তাহলে পার্টস অফ স্পিচ হলো বেসিক পরিচয় বা নাম, ফ্রেজ ক্লজ হচ্ছে স্ট্রাকচারাল পরিচয়, অবজেক্ট ভার্ব সাবজেক্ট হচ্ছে অবজেক্ট ভার্ব সাবজেক্ট অ্যাডভার্বিয়ালস, হ্যাঁ, এগুলো হচ্ছে ফাংশনাল পরিচয়। এখন বিষয়গুলো কি একটু 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 করে আসি। ওয়ার্ড ফ্রেজ ক্লজের আগে ফাংশনাল পরিচয়টা শিখে নেই। যেমন যে দেখেন, অবজেক্ট ভার্ব সাবজেক্ট, তারপরে আরো হইতে পারে এরকম যে আপনার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে অবজেক্ট ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো আপনাদের পরীক্ষায় আসবে না, বাট লিখতে গেলে এই এই ধারণাগুলো না থাকলে আমরা কনফিডেন্স পাবো না কখনো। এগুলো হচ্ছে ফাংশনাল পরিচয়। আচ্ছা, এখন আমরা এইটা একটু শিখে নেই। ওয়ার্ড ফ্রেজ ক্লজ মানে ক্লজের আগে স্ট্রাকচারাল পরিচয় শেখার আগে ফাংশনাল পরিচয়টা খুব জরুরি। হ্যাঁ, যেমন দেখেন, হয়েছে কি, লম্বা লম্বা বাক্যের ক্ষেত্রে লম্বা বাক্যে ভোকাবুলারির সমস্যা না। সমস্যাটা হলো ছোট বাক্যের ক্ষেত্রে যেই জ্ঞান বা নলেজটুকু প্রয়োগ করা হয়, লম্বা বাক্যের ক্ষেত্রেও একই জ্ঞান বা নলেজটুকু প্রয়োগ করা হয়। আজকের ক্লাসের শেষে একটা বিশাল বড় বাক্য কিভাবে লিখতে হয়, এইটা যখন এটা দিয়ে শেষ করব, শেখাবো, তখন আপনি বুঝতে পারবেন এই কথাটা আবার মনে রেখে দেন, যেটা ক্লাসের শেষে প্রমাণিত হবে যে বিরাট লম্বা বাক্য হোক, কঠিন বাক্য হোক, আর ছোট আই এম এ ডক্টর হোক, দুইটার বেসিক নলেজ একই জিনিস। এই কথাটা আমরা আজকে ক্লাসের শেষে প্রমাণ করব। যেমন ধরেন এখানে যদি বলি যে আই এম আ ডক্টর, আই এম এ ডক্টর, এখন খেয়াল করেন এই সেন্টেন্সের সাবজেক্ট, এটা আমাদের একটা অনুভূতি সবারই আছে যে সাবজেক্ট কেন, কারণ ওই যে মানে সেন্টেন্সে যাকে নিয়ে বলা হয়, আমাকে নিয়ে বলা হচ্ছে, সেই হলো সাবজেক্ট। তাহলে এটা হলো কি আমার ফাংশনাল পরিচয়, যে এই সেন্টেন্সে আমাকে নিয়ে মূল কথা বলা হয়, কাজে আই এর ফাংশন হলো এখানে আমাকে নিয়েই মূল কথা বলা হচ্ছে, এই ফাংশনটা সে কাজ করতেছে, তো সে সাবজেক্ট হিসাবে ফাংশন করতেছে। এইখানে এই ভার্ব ছাড়া এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই, কাজে অবশ্যই এটা ফাইনাইট ভার্বের কাজ করতেছে। সেন্টেন্সের ফাইনাইট ভার্বের কাজ করতেছে একটা বেসিক পার্ট, সাবজেক্ট এবং ভার্ব বেসিক পার্টের কাজ করতেছে। এখন এটা কি, এটা হলো এক্সটেনশন। সাবজেক্ট ভার্বের পরে যা কিছু বলা হবে সব এক্সটেনশন। এই এক্সটেনশন কয়েক রকমের হতে পারে, এটাই এখন দেখাচ্ছি। এখন দেখেন এক্সটেনশনের এক রকম, এটা এটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন, এই ডক্টর এবং আই, এই ডক্টর এবং আই কিন্তু একই একই লোক সংক্রান্তে বলা হচ্ছে। দেয়ারফর এই ডক্টরকে বলে কমপ্লিমেন্ট। এই যে যখন সাবজেক্টের পরে ভার্ব এবং ভার্বের পরের এই এক্সটেনশন অংশ, ভার্বের পরের অংশ সাবজেক্ট সংক্রান্ত, মানে ভার্বের পরের অংশ সাবজেক্ট একই, ওই ডক্টরটাই তো আই, তখন
ওই অংশটাকে বলা হয় কমপ্লিমেন্ট। সো ডক্টর ইজ এ কমপ্লিমেন্ট। এখন যদি ডক্টর যেমন নাউন হয়েছে, কমপ্লিমেন্ট ইচ্ছা করলে এডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে? যেমন আই অ্যাম গুড, তাহলে এখন এই গুডটা তো আই সংক্রান্তেই বলা হয়েছে, গুডটা তো আই সংক্রান্তেই বলা হয়েছে। সো দেয়ারফর প্রথমটা ডক্টর হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর গুড হচ্ছে এডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ দুইটাই আই সংক্রান্তেই বলা হচ্ছে। বাট যদি আমি বলি আই হ্যাভ এ ডল, খেয়াল করেন, আই হ্যাভ এ ডল, এটাও একটা সেন্টেন্স, বাট এই ডল আর আই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই বিষয়গুলো আমরা কখনো অবজার্ভ না করে গাইতে গাইতে গায়নের মতো মানে একটা মুখস্থের মতো করে আমরা আসলে জিনিসগুলোকে ব্যবহার করি। আই হ্যাভ এ ডল সঠিক বাক্য জানি বাস লিখি, কিন্তু আসলে ব্যাপারগুলোর পার্থক্য বুঝতে হবে। এই ডল আর আই কিন্তু এক না, সম্পূর্ণ আলাদা জিনিস। এই গুড আর আইও, এই গুড কিন্তু আই সংক্রান্তই বলা হয়েছে, আর ডল আর আই সম্পূর্ণ দুটো ভিন্ন জিনিস। সো দেয়ারফর ডল কমপ্লিমেন্ট না। কমপ্লিমেন্ট ক্লিয়ার হয়েছে কিনা? কমপ্লিমেন্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু লিখবেন। আই সি এ বার্ড, খেয়াল করেন, আবার লিখবো না আই সি এ বার্ড, বার্ড আর আই তো এক না, বার্ড আর আই তো এক না। আমি এতক্ষণ ধরে কি বললাম আর একজন বলতেছে ডল কমপ্লিমেন্ট কিভাবে? আমি তো বললাম যে ডল কমপ্লিমেন্ট না, কারণ ডল আর আই এক না, বাট গুড আর ডক্টর কমপ্লিমেন্ট। আই সি এ বার্ড, এখানে বার্ড কমপ্লিমেন্ট না, কারণ বার্ড আর আই এক না, সম্পূর্ণ ভিন্ন দুটো জিনিস। আই সংক্রান্তে বার্ড বলা হয়নি, ঠিক আছে? সো আই হ্যাভ এ ডল আমি উদাহরণ দিয়েছি হচ্ছে গিয়ে ওটা না, ওটা না, ডল ইজ নট এ কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট ক্লিয়ার। এখন আসি আমরা অবজেক্ট, যেমন আই সি আ বার্ড। সো আই সি এ বার্ড, এখানে যেহেতু এটা কমপ্লিমেন্ট না, তাহলে এটা কি? এই ভার্বের উপরে যখন আমরা দেখা যায় যে ভার্বটা যাকে নিয়ে হয়, যেমন সি করাটা মানে ওই ওই ভার্বটাকেই সি করি আমি, তাহলে এই ভার্ব ভার্ব যাকে নিয়ে হয় সেটা হলো অবজেক্ট। ভার্ব যাকে নিয়ে হয়, অর্থাৎ এখানে দেখেন এই সি কাজটা ভার্বকে নিয়েই হয়, ঠিক আছে? আই ওয়ান্ট ইট, হ্যাঁ। সো দেয়ারফর এই ওয়ান্ট চাই যা, সেটা হচ্ছে ইটটা, তাহলে এই চাওয়া কাজটা ইটটাকে নিয়ে, সি কাজটা ভার্বটাকে নিয়ে। অর্থাৎ যেই নাউন বা প্রোনাউনটা ছাড়া ভার্বটাই সম্পন্ন হচ্ছে না, তাকেই বলা হয় হচ্ছে অবজেক্ট, তাকেই বলা হচ্ছে অবজেক্ট। তাহলে ইট একটা অবজেক্ট, বার্ড একটা, আবার্ড একটা অবজেক্ট, আবার্ড পুরোটাই অবজেক্ট। তাহলে এগুলো কেন শেখাচ্ছি? মানে সেন্টেন্সের বিভিন্ন অংশ, এগুলাকেই পরে টেনে টেনে লম্বা করলে লঙ্গার সেন্টেন্স হয়। এই জন্য এইভাবে আগে আমরা একটু ঝালাই করে নিই, অনেকে হয়তো ভুলেও গেছি, এই জন্য আমি আবার শুরু থেকে করলাম। আবার অনেকে হয়তো জানি, বাট এখন একটু সিস্টেমেটিক্যালি অ্যানালাইটিক্যালি জানলাম। তাহলে যে অবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, সাবজেক্ট পাইলাম, কমপ্লিমেন্ট পাইলাম। অ্যাডভার্বিয়ালস কি? I walk in the morning. What is the difference between object and adverbial? ওই যে একটু আগে যেমন বললাম যে আপনার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কোনটা আছে, কোনটা মানে কোনটা কমপ্লিমেন্ট কোনটা কমপ্লিমেন্ট না, মানে একইভাবে কোনটা অবজেক্ট। এই যে ওয়ান্ট ইট, ইট হলো অবজেক্ট, আই সি এ বার্ড, বার্ড হলো অবজেক্ট। তাহলে ওয়াক ইন দি মর্নিং, এখানে অনেকে বলে যে আই ওয়াক, তাহলে মানে ইন দি মর্নিং অবজেক্ট না কেন? এগুলা হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, ইটস এ ম্যাটার অফ ফিলিং। হ্যাঁ, যেমন সি করলে একটা কিছু সি করতে হয়, চাইলে একটা কিছু চাইতে হয়। তাহলে যখন কোনো একটা ভার্ব একটা কিছু বা কাউকে নিয়ে, আপনি এটা বাংলায় লিখে রাখতে পারেন, কাউকে অথবা একটা কিছু, ঠিক আছে? কাউকে অথবা একটা কিছু, এই নিয়ে মানে যদি কোনো ভার্ব ঘটে, এবং ভার্বের অর্থই এই দুইটা ছাড়া হয় না। যেমন পিটানো মানেই কাউকে পিটানো, হাওয়ার উপরে পিটানো হয় না, কাজে কাউকে তখন অটোমেটিক আসবে। চাওয়া মানে কিছু একটা চাওয়া, তাহলে কিছু একটা বা কাউকে, কিছু একটা বা কাউকে, এই দুইটা যেই ভার্বকে প্রশ্ন করলে, যেই ভার্বের সাথে বললে মিনিং হবে ভার্বের, তাকেই বলা হবে হচ্ছে গিয়ে আপনার ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট থেকে ট্রানজিটিভ ভার্বের। এই জন্য ওই ওয়ান্ট ট্রানজিটিভ ভার্ব। যেমন যদি আপনি বলেন ওয়ান্ট চাওয়া, এখন দেখেন তো, মানে আমি টেস্ট দিয়ে দিই আপনাদেরকে একটা, চাওয়া মানেই কাউকে চাওয়া, কিছু চাওয়া, যে কোনো একটাও যদি হয়, যে কোনো একটাও যদি মিনিং ক্রিয়েট করে, তাহলে ওটা ট্রানজিটিভ ভার্ব। যেমন আপনার সি দেখা, তাহলে কাউকে দেখা, হ্যাঁ ঠিক আছে, আমি তাকে দেখি, কাউকে দেখা বা কিছু একটা দেখা, তাহলে কিছু একটা আর কাউকে, এই দুইটা দিয়ে টেস্ট করতে পারবেন যে কার অবজেক্ট হয় কার অবজেক্ট হয় না। তাহলে ট্রানজিটিভ ভার্ব হলো ওই যে কাউকে বা কিছু একটাকে নিয়ে যেই ভার্বটা হয়, সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। আর ওই কিছু একটা বা কাউকে যে জিনিসটা, সেটাই হলো অবজেক্টটা। অবজেক্ট ক্লিয়ার কিনা? অবজেক্ট ক্লিয়ার কিনা? অবজেক্ট ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, আবার বলি ভালো করে খেয়াল করেন সবাই। সারা পৃথিবীতে যা কিছু কাজ হয় ধরেন দুই ভাগে ভাগ করে ফেলি। যা কিছু যা কিছু কাজ হয় দুই ভাগে ভাগ করে ফেলি। কোন দুই ভাগে? একটা হলো আরেকটা পার্টি নিয়ে কাজটা না হইলে কাজটাই হয় না। আবার বলি, আরেকটা পার্টি আরেকটা পার্টি বলতে যে কোনো একটা নাউন প্রোনাউন, কোনো ব্যক্তি, বস্তু, আইডিয়া, আরেকটা পার্টি না থাকলে ওই কাজটাই সংগঠন সম্ভব নয়। আর আরেক ধরনের কাজ আছে, অন্য কোনো পার্টি লাগে না, সাবজেক্ট আর ভার্ব একলা একলাই হয়, সাবজেক্ট আর ভার্ব একলা একলাই করতে পারে, আর কোনো থার্ড পার্টি লাগে না। তাহলে সাবজেক্ট ফার্স্ট পার্টি, ভার্ব মনে করেন সেকেন্ড পার্টি। তাহলে থার্ড পার্টি আরেকটা না থাকলে যদি ওই ভার্বটি সম্পন্ন না হয় তাহলে সেটি ট্রানজিটিভ ভার্ব, এবং ওই থার্ড পার্টিকে বলবো অবজেক্ট। যেমন দেখেন, দুইটা চিন্তা করেন, পিটানো আর আরেকটা হলো হাঁটা। একটা হলো পিটানো আর একটা হলো হাঁটা। পিটানো কোনোদিন সাবজেক্ট একলা একলা পিটায়, কারে পিটায় এটা না থাকলে হবে? হবে না। দেয়ারফর পিটানো ইজ ট্রানজিটিভ। আর যাকে পিটায় সে হলো অবজেক্ট, কারণ ওই ওই যাকে পিটায় সে ছাড়া পিটানো কাজটারই অর্থ হয় না। তো পিটায়টা কারে? তাহলে ভার্বটার ভিতরেই এমন একটা জিনিস থাকবে, ভার্বটার ভিতরেই এমন একটা জিনিস থাকবে যে আরেকটা পার্টি ছাড়া এই ভার্বটার মানেই হয় না, এই ভার্বটা সম্পন্নই হয় না। আচ্ছা, আর যদি হাঁটা বলি তাহলে আমি হাঁটি, আমি তো আগাই, আর তো থার্ড পার্টির দরকার নাই, আর কোনো থার্ড পার্টির কোনো দরকারই নাই। ঠিক আছে, এইবার বোঝা গেছে কিনা? আমি হাঁটি, আমি আগাই, অন্য কোনো পার্টির দরকার নাই। আমার হাঁটা তো আরেকজনকে দিয়ে তো হাঁটা হয় না। তো সাবজেক্ট ভার্ব একাই যথেষ্ট। আর যেই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব একা যথেষ্ট না, আরেক পার্টি ছাড়া ওই ভার্বের অর্থই হয় না, ওই ভার্বেরই অর্থ হয় না, বা ভার্বটা সম্পূর্ণই হয় না। সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। কাজেই আমরা যে সংজ্ঞা শিখছিলাম, ওই যার যার কর্ম থাকে অবজেক্ট থাকে তারে বলে ট্রানজিটিভ ভার্ব, যার কর্ম নাই অবজেক্ট নাই তারে বলে ইনট্রানজিটিভ ভার্ব, এইসব মুখস্থ করার তো কোনো ভ্যালু নাই আসলে। তাহলে এখন আমরা বুঝতে পারছি, আমাদের একটা অনুভূতি আসছে ট্রানজিটিভনেসের, যে ট্রানজিটিভনেস আসলে কি, ট্রানজিটিভ ভার্ব কোনগুলা। এখন একটা ফিলিং আছে আমাদের ভিতরে, অনুভূতি আসছে। আচ্ছা, আচ্ছা, অন্য কোনো মানে প্রসঙ্গ আমরা আনবো না, নাহলে কিন্তু এটা আলটিমেটলি গ্রামার কোর্স হয়ে যাবে পরে। আমি যতটুকু না দিলেই নয় একটা বাক্য লেখার জন্য, ততটুকু আমি প্রাসঙ্গিক ক্রম মানে প্রাসঙ্গিক ভাবে আমি এই ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, গ্রামারের কিন্তু অনেক কিছু আছে যেগুলো এখন আমাদের এর ভিতরে আসার কোনো দরকার নাই। আচ্ছা, তো তাহলে এই যে আই ওয়াক ইন দি মর্নিং, এখন খেয়াল করে দেখেন, হাঁটা যেহেতু ইন্ট্রান্সিটিভ, কাজেই সরাসরি কোনো নাউন প্রোনাউন অবজেক্ট আসে না। এখন এটাও মনে রাখবেন যে নাউন প্রোনাউন ছাড়া অবজেক্ট হয় না। নাউন প্রোনাউন, এবং সেটা এক ওয়ার্ড হবে এমন কোনো কথা নাই, একাধিক ওয়ার্ড মিলে টোটালটা নাউনের মতো আচরণ করলেও, একাধিক ওয়ার্ড মিলে লম্বা একটা জিনিস টোটাল নাউনের মতো আচরণ করলেও কি হবে, সেটি অবজেক্ট হতে পারবে। তাহলে এখন এটা যেহেতু ওয়াক, যেহেতু ট্রানজিটিভ না, এটা বুঝাইলাম যে আমি হাঁটা মানে আমি আগাই। সো দেয়ারফর এখানে অন্য কোনো পার্টি দরকার নাই, যেটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে বাকি অংশ, সেন্টেন্সের ভার্বের পরে বাকি অংশ কেমনি আসবে? বাকি অংশ আসবে এই ভার্বের কোথায় হয়েছিল, কখন হয়েছিল, টাইম, প্লেস, পারপাস। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি আসে? ভার্বের পরের অংশ আসে টাইম, প্লেস, পারপাস অফ ভার্ব, যাকে বলে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ পারপাস। তাহলে আই ওয়াক ওয়েন, ইন দ্য মর্নিং। সো ইন দ্য মর্নিং এখানে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে আমরা সাবজেক্টের ফাংশনাল আইডিয়া গুলো শিখে ফেললাম। হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? ফাংশন গুলো ক্লিয়ার হয়েছে? ফাংশন গুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু লিখবেন, যতটুকু বলেছি। ফাইন, ওকে, থ্যাংক ইউ। এখন চলে আসি আমরা স্ট্রাকচার। এই যে লম্বা লম্বা হইলেও নাউনের মতো হইতে পারে, ব্যাপারটা কিরকম? ওয়ার্ড আমরা চিনি, এখন হচ্ছে যে স্ট্রাকচারাল বা স্বাস্থ্যগত পরিচয়। ফ্রেজ কাকে বলবো? ফ্রেজের দুইটা শর্ত। নাম্বার ওয়ান, মোর দেন ওয়ান ওয়ার্ড। নাম্বার টু, নো সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব মানে ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা শর্ত, একটা শব্দের বেশি হইলেই তাকে ফ্রেজ বলবো যদি কিনা সাবজেক্ট ভার্ব না থাকে।
তাহলে সেই অর্থে ম্যান ইজ এ ওয়ার্ড, তখন আমি বলবো দা ম্যান, তাহলে মোর দেন ওয়ান ওয়ার্ড হয়ে গেল, সাবজেক্ট ভার্ব নাই, সো দিস ইজ এ ফ্রেজ, সো দিস ইজ এ ফ্রেজ। এখন মনের ভিতরে প্রশ্ন জাগে, স্যার ক্যাটস এন্ড ডগস এগুলো না ফ্রেজ? মুষলধারে বৃষ্টি, মনের ভিতরে কি প্রশ্ন জাগে? এগুলো আমি মানে জানি। এখন মনে রাখবেন, দেখি আমরা যে এটা ফ্রেজ কিনা। ফ্রেজের চেক তো দিয়ে দিছে দুইটা, মোর দেন ওয়ান ওয়ার্ড এবং নো সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে মোর দেন ওয়ান ওয়ার্ড নো সাবজেক্ট ভার্ব ফ্রেজ, মোর দেন ওয়ান ওয়ার্ড 3 ওয়ার্ডস নো সাবজেক্ট ভার্ব, হ্যাঁ এটাও ফ্রেজ। So therefore the man of phrase, cats and dogs of phrase। এখন এই দুইটার ভিতরে পার্থক্য কি, এরকম কেন? পার্থক্য হচ্ছে দুইটাই স্ট্রাকচার, মানে এই যে মোর দেন ওয়ান ওয়ার্ড, এটা হলো স্ট্রাকচারাল, নো সাবজেক্ট ভার্ব এটা হলো ফাংশনাল। তাহলে দুইটা শর্তই পূরণ করে দুইটাই, যে এই জন্য দুইটাই ফ্রেজ। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সেমান্টিক পয়েন্ট অফ ভিউতে। সেমান্টিক মানে অর্থগত। অর্থগত কেন? দি মানে টি, ম্যান মানে লোক, তাহলে ঠিক আলাদা আলাদা শব্দের অর্থ যোগ করলে লোকটি। কিন্তু এখানে ক্যাটস মানে বিড়ালগুলো, ডগস মানে কুকুরগুলো, কিন্তু আলাদা আলাদা শব্দের অর্থ যোগ করলে বিড়ালগুলো এবং কুকুরগুলো নয়, এটা হলো মুষলধারে বা হেভি রেইন। তাহলে এইটা কি দুনিয়াতে মুখস্থ ছাড়া আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নাই। তাহলে যে সমস্ত ফ্রেজগুলো বলছে, কিন্তু যে সমস্ত ফ্রেজগুলো আলাদা আলাদা শব্দের অর্থ যোগ দিলে টোটাল অর্থ পাওয়া যায় না, বরং এটি বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, ব্র্যাকেটে যা মুখস্থ ছাড়া দুনিয়াতে বা জানা ছাড়া অন্য কোনো উপায় নেই, তাদেরকে বলে ইডিওম্যাটিক ফ্রেজ। ইডিওম্যাটিক, এরাও ফ্রেজ, বাট বিশেষ ধরনের ফ্রেজ। অর্থগত সমস্যার কারণে তাদেরকে বলে ইডিওম্যাটিক ফ্রেজ বা সংক্ষেপে ইডিয়মস, যেটাকে আমরা বাংলায় বলতাম বাগধারা। ক্লিয়ার হয়েছে ফ্রেজ? একটু লেখেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে, মানে অন্তত যতটুকু বলবো ততটুকু আর কি। এখন আসি ক্লজ। ক্লজে হচ্ছে মোর দেন ওয়ান ওয়ার্ড আমরা লিখবো না, কারণ সাবজেক্ট ভার্ব যদি থাকে তাহলে মোর দেন ওয়ান ওয়ার্ড তো বটেই। তাহলে সাবজেক্ট এন্ড ভার্ব আছে ক্লজে। নাম্বার 2, কিন্তু একটি ক্লজ মার্কার ওয়ার্ডের কারণে মানে ওয়ার্ডের উপস্থিতির কারণে, বা একটি ক্লজ মার্কার ওয়ার্ড থাকায় ফুল স্টপ দেওয়া যায় না, তাকে বলে ক্লজ। ঠিক আছে? তাহলে এখানেও দুইটা, কিন্তু এখানে ফ্রেজের মতো সাবজেক্ট ভার্ব থাকবে না এই শর্ত না, উল্টা সাবজেক্ট ভার্ব, এবং এই ভার্ব কিন্তু ফাইনাইট ভার্ব। সেন্টেন্সের যেরকম ভার্ব, মানে ভার্ব বলতে আমরা এখন থেকে ফাইনাইট ভার্ব বুঝবো, তো সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু একটি ক্লজ মার্কার ওয়ার্ড, বিশেষ ধরনের একটা শব্দ। ক্লজ মার্কার কেন বলছে? ওইটা থাকার জন্য এটা ক্লজ হচ্ছে, ফুল স্টপ দেওয়া যায় না, তাকে বলে ক্লজ। এক্সাম্পল কি? এক্সাম্পল যেমন ইট রেইনস, যতই ছোট বাক্য হোক আমরা তাকে ফুল স্টপ তো দিতে পারবো, তো সাবজেক্ট আছে ভার্ব আছে, একটা ফুল স্টপ দেওয়া যায়। এখন আমি যদি এখানে একটা ইফ মেরে দেই, শব্দের অর্থ ঝুলে যায়। যদি বৃষ্টি, মানে দেখেন বাংলায় যদি বলি বৃষ্টি হয়, মানে দাঁড়ি, এই যে ডাউনফল টোন, খেয়াল করেন কথাগুলো, ডাউনফল টোন, বৃষ্টি হয় মানে দাঁড়ি হলে এরকম হয়, ফুলস্টপ হলে এরকম হয়। ইট রেইনস, এই যে রেইনস, আমরা এভাবে বলি না ইট রেইনস, বাট আমি কি এভাবে বলতে পারবো ইফ ইট রেইনস? পারবেনই না। আপনাকে বলতে হবে ইফ ইট রেইনস, উপরের দিকে যাবে, তার মানে ঝুলে গেছে অর্থ, তার মানে একটা কমা। গ্রামার শুধু মুখস্থের জিনিস না, ইটস এ ম্যাটার অফ ফিলিং। ল্যাঙ্গুয়েজ ডিভাইস মাথার ভিতরে এবং অনুভূতির ভিতরে না আনলে ল্যাঙ্গুয়েজ কোনোদিন ইমপ্রুভ করতে পারে না মানুষ। সো ইফ ইট রেইনস, দেখেন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, জীবনে কোনোদিন বাংলা এমনি বলবেন না তো ইংলিশে বলবেন, প্রত্যেকে কোনো ভাষাই বলা যাবে না। ঠিক আছে? তাহলে ইফ ইট রেইনস, তাহলে তারপরে আরেকটা সাবজেক্ট ভার্ব আসবে, আরেকটা সেন্টেন্স আসবে। অথবা আমি যদি বলি when it rains, অথবা
দো ইট রেইনড, যে দো দো যদি না থাকে ইট রেইন দিয়ে আপনি ফুল স্টপ দিতে পারবেন, বাট এখন ফুল স্টপ দিতে পারবেন না। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আছে, যে ইট সাবজেক্ট, রেইনস প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্ব ফাইনাইট ভার্ব বলছি আপনার কোনো না কোনো মানে কোনো না কোনো টেন্সে প্রকাশ করা যাবে। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, এই যে পাস্ট ইনডেফিনিট দো উইট রেইনড, দো উইট রেইন দিয়ে কমা দিয়ে আরো কিছু বলতে হবে। তাহলে দো, ওয়েন, ইফ, ওয়াইল এগুলা যখন থাকে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে তখন এই ইফ, দো, ওয়েন এই তিনটাই না, জাস্ট এক্সাম্পল দিলাম আমি, এই ধরনের শব্দগুলোকে বলবো ক্লজ মার্কার, এবং টোটালটাকে ইফ ইট রেইনস, ওয়েন ইট রেইনস, দো ইট রেইনড, এগুলাকে আমরা বলবো ক্লজ। ক্লিয়ার? ক্লজ ক্লিয়ার? ক্লজ ক্লিয়ার হয়েছে কিনা, ক্লজের ডেফিনেশনটা বা স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন আমি কিন্তু বিল্ডিং ব্লক হিসাবে শেখাচ্ছি, মানে একটা জানলে আরেকটা করা যাবে, একটা জানলে আরেকটা করা যাবে, একটা জানলে আরেকটা করা যাবে, মানে আমি সামনের দিকে আগাতে পারবো এইভাবে। আমি আমি কিন্তু আপনাকে খুচরা বিচ্ছিন্ন ভাবে দেখাচ্ছি না জিনিসগুলো। এখন এইটা যে আমরা বুঝছি, এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিজেরাই বড় বড় বাক্য লিখতে পারবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সারা জীবন যেটা চাকরির জন্য মুখস্থ করতাম, তাও আর মুখস্থ করা লাগবে না সারা জীবন, শুধু আইএলটিএস না। তাইলে এখন দেখেন, সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স মানে সহজ বাক্য তা নয়। আবারও বলি, সিম্পল সেন্টেন্স মানে সহজ বা সরল বাক্য তা নয়। সিম্পল বা সরল এই অর্থে যত লম্বাই হোক, সিম্পল সেন্টেন্স বিরাট লম্বা হইতে পারে, বাট তার ভিতরে ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ভার্ব থাকবে, শুধু ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্ব একক থাকায়, সিঙ্গেল থাকায় তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স দিয়ে এটা বোঝায় না যে এটা ছোট 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 সহজ সরল বাক্য। 5 লাইন মিলে একটা সেন্টেন্স হইতে পারে, এবং এটা যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, তাহলে এটি হবে সিম্পল সেন্টেন্স। তাহলে তাহলে আপনি বলতে পারেন তাহলে বাকি অংশ কি হবে? আরে ওইটাই তো শেখার জন্য এত কিছু বলতেছি এখন। বাকি অংশ সব অন্যান্য পার্টস অফ স্পিচ এবং নন ফাইনাইট। নন ফাইনাইট মানে তো অলরেডি অন্যান্য পার্টস অফ স্পিচ আমরা জানি, তাই না? নন ফাইনাইট এবং অন্যান্য পার্টস অফ স্পিচ দিয়ে টেনে টেনে লম্বা করা হয়েছে বাকি সব, বাট মূল সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব একটাই থাকবে। এই জন্য তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড মানে যৌগিক, তার মানে টু সাবজেক্টস, two verbs joined by one conjunction, joined by one conjunction। conjunction দুনিয়াতে কি আছে? and, or, but, so, nor, for। এই for preposition for না, এই for একই বানানে conjunction for। for conjunction হিসেবে ব্যবহৃত হয়, কোন অর্থে ব্যবহৃত হয়? বিকজ অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন আপনার I could not attend the school, I couldn't attend the school for I was ill। এই ফর এর পরে তখন I was ill একটা সম্পূর্ণ বাক্য ব্যবহৃত হতে পারে, এবং এখানে ফর বিকজ অর্থে ব্যবহৃত হয় এবং এটি কনজাংশন হিসেবে কাজ করে। ঠিক আছে? কমপ্লেক্স কি? আচ্ছা, কমপ্লেক্সে হচ্ছে ওয়ান ক্লজ প্লাস ওয়ান ফুল সেন্টেন্স, ওয়ান ফুল সেন্টেন্স। যদি এটাকে আরেকটু বিশ্লেষণ করি, তাহলে ক্লজে তো সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু একটা ক্লজ মার্কারও আছে। তাহলে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট টু, টু মানে ধরেন মূলটাকে বললাম ওয়ান আর কি, সাবজেক্ট টু প্লাস প্লাস ভার্ব টু প্লাস সাবজেক্ট ওয়ান প্লাস, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, খালি তুলেন না, সাবজেক্ট সরি ভার্ব ওয়ান। উপরেটার দিকে তাকালে বুঝতে পারবেন, যে দেখেন ওয়ান ক্লজ। তাহলে ক্লজকে যদি মনে মনে ভাঙি, দেখেন সবাই একটু, ক্লজ মার্কার
একটা ক্লজ মার্কার, ক্লজে তো সাবজেক্ট আছে জানি আমি। সো সাবজেক্ট টু ভার্ব টু, টু মানে হচ্ছে কি এখানে এটা যেহেতু মূল না, মূল বাক্য হচ্ছে পরেরটা, তাহলে মূল বাক্যেরটাকে ওয়ান ধরে এটাকে টু ধরলাম আর কি। এটাকে হচ্ছে বলে ওয়ান ধরতে পারেন, সমস্যা নেই, বাট এটার গুরুত্ব কম বোঝানোর জন্য আমি টু লিখলাম আগে আর কি। তাহলে কি এটা ক্লজ হলো না? ক্লজ মার্কার প্লাস একটা সাবজেক্ট একটা ভার্ব, আর ওই পাশে যে প্লাস ওয়ান ফুল সেন্টেন্স আছে এটার জন্য তাহলে কি হবে? সাবজেক্ট ওয়ান ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। তাহলে কম্পাউন্ডেও তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, পার্থক্য হচ্ছে এখানে ক্লজ মার্কার আছে আর এখানে হলো কনজাংশন আছে কম্পাউন্ডে। হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া, হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া। এখন আমরা গেমটা খেলবো, ওই যে সারা জীবন যা মুখস্থ করে আসছিলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, বসে বসে মুখস্থ করতাম। I was ill, I could not attend the class. দুইটা বাক্য কেন আনলাম প্রশ্ন? ওই যে ক্লজ, মানে ক্লজেও যে সাবজেক্ট ভার্ব আছে, ক্লজেও সাবজেক্ট ভার্ব আছে, মূল বাক্যেও সাবজেক্ট ভার্ব আছে, তাহলে দুইটা সাবজেক্ট ভার্ব আনতে গেলে তো দুইটা বাক্য থেকেই তো আসলে একটি বাক্য পরিণত, দুটি বাক্য থেকে একটি বাক্যে পরিণত করা সেই বাক্যটি, মানে এখন প্রশ্ন হবে যে এই দুইটা থেকে আমি একবার সিম্পল সেন্টেন্স বানাবো, একবার মানে একটা সিম্পল সেন্টেন্স বানাবো, এই দুইটা থেকে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, এই দুইটা থেকে আমি একটি কম্পাউন্ড সেন্টেন্স বানাবো। প্রবলেমটা হলো এটা, বোঝা গেছে? একটু লিখেন প্রবলেমটা, বোঝা গেছে কিনা যে কি করতে যাচ্ছি। দুইটা বাক্য থেকে আমি একটা লঙ্গার সিম্পল সেন্টেন্স বানাবো, এই দুইটা বাক্য থেকেই এই একই জিনিস দিয়ে একই অর্থ রেখে একটি কম্পাউন্ড সেন্টেন্স বানাবো, এই দুইটা বাক্য থেকে যোগ করে আমি একটি কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। ঠিক আছে, এখন আসি, যেটা সহজ আগে এটা করি। সবচেয়ে সহজ হলো কম্পাউন্ড, এন্ড অর বাট ইয়েট, এগুলা দিয়ে এন্ড অর বাট ইয়েট, ইয়েটও আছে, সাতটা কনজাংশন, এন্ড অর বাট ইয়েট সো অন অর ফর। তাহলে এখন অর্থ অনুসারে কনজাংশনটা যুক্ত করতে হবে। আই ওয়াজ ইল, ঠিক আছে, আই ওয়াজ ইল, এন্ড দিয়ে করলেও হবে, সো দিয়ে করলেও হবে। সো আই ওয়াজ ইল, so I could not attend the class. তাহলে হয়ে গেল যে দুইটা মিলে একটা বাক্য করলাম, I was ill so I could not attend the class. তাহলে কি কম্পাউন্ড হয়ে গেল, মানে দুইটা মিলে যে একটা করলাম, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হলো দুটি ছোট সিম্পল সেন্টেন্স মিলে একটি কম্পাউন্ড সেন্টেন্স হলো। এখন কি করব? এখন হলো গিয়ে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। তাহলে কমপ্লেক্স করলে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে এখন দেখেন, তাহলে এইখানে একটা সাবজেক্ট ভার্ব আছে আই ওয়াজ, এখানে আরেকটা সাবজেক্ট ভার্ব আছে আই কুড নট অ্যাটেন্ড। যে কোনো একটি সাবজেক্ট ভার্বকে ক্লজ মার্কার যোগ করে ক্লজ বানায় ফেলতে হবে, যে কোনো একটি সেন্টেন্সকে ক্লজ বানায় ফেলতে হবে। তাহলে ক্লজ যদি বানাইতে হয় তাহলে একটা ক্লজ মার্কার লাগবে, ওই যে আমরা অলরেডি শিখেছি ক্লজ মার্কার থাকলে ক্লজ হয়ে যায়, এবং তখন সে মানে অধীনস্থ সেন্টেন্স হয়ে যাবে, আর যার ক্লজ মার্কার থাকবে না সে হবে বস সেন্টেন্স। তাহলে মূল যে কথাটা বলতে চাই সেটাকে রাখবো বস সেন্টেন্স। মূল কোনটা বলতে চাই? মূল বলতে চাই রেজাল্টটা, যে আমি ক্লাসে যেতে পারি নাই, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে বলতে চাই আমি অসুস্থ ছিলাম, কাজেই এখন একটা ক্লজ যোগ করে দেই, অ্যাজ অথবা সিন্স, এখানে সিন্স মানে যেহেতু, অ্যাজ আই ওয়াজ ইল অথবা সিন্স আই ওয়াজ ইল, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট attend the class, I could not attend the class. তাহলে কি হয়ে গেল? দুইটা মিলে একটা বাক্য হয়ে গেল, এবং এই ক্লজ মার্কারের কারণে এটা একটি ক্লজ হয়ে গেল, আর একটি মূল সেন্টেন্স তো আছেই। সো দেয়ারফর টোটাল সেন্টেন্সটা একটা কি হয়ে গেল? একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে সিম্পল সেন্টেন্সের সিম্পলের বাংলা হলো সহজ, কিন্তু এটা দুইটা জিনিস দিয়ে আমাদেরকে ডজ দেয়। এক নাম্বার, সিম্পল মানে ছোট না, সিম্পল মানে বিরাট লম্বাও হইতে পারে। দুই নাম্বার, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করাই সবচাইতে কঠিন। এখন তাহলে কি হবে? এখন যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেইটাকে আপনি মূল বলতে চান সেই সিম্পলে কয়টা সাবজেক্ট ভার্ব?
লিখেন, চ্যাটে লিখেন, সিম্পলে কয়টা সাবজেক্ট ভার্ব? সিম্পলে কয়টা সাবজেক্ট ভার্ব? একটা করে সাবজেক্ট ভার্ব। তাহলে কি করতে হবে? কোনো মুখস্থের কিছু না, কি করতে হবে? আরেকটা সাবজেক্ট ভার্বকে হাওয়া করে দিতে হবে, আরেকটা সাবজেক্ট ভার্বকে হাওয়া করে দিতে হবে, তাই না? তাহলে যেইটার সাথে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যেটার সাথে আমরা ক্লজ মার্কার যুক্ত করেছিলাম সেইটার সাবজেক্ট ভার্বকে হাওয়া করে দিতে হবে। তাহলে সাবজেক্ট ভার্বকে যদি হাওয়া করে দিতে চাই, মজার ব্যাপার হচ্ছে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট বানায় দিলেই ভার্ব চলে যায়, আর ভার্ব চলে গেলে নাউন প্রোনাউন যা কিছুই থাক না কেন সে আর সাবজেক্টও থাকে না। তাহলে ফাইনাইটকে নন ফাইনাইট বানায় দিতে পারলেই ভার্বও চলে যায়, সাবজেক্টও চলে যায়, বাট মিনিং একই থাকে। কথাটা বুঝাইতে পারছি কিনা? কথাটা বুঝাইতে পারছি কিনা? তাহলে কোনটাকে আমরা হাওয়া করব? ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনকে হাওয়া করব। যেমন দেখেন, যাদের ফাইনাইট ভার্ব না থাকে, যেমন ওয়াজ ইল, তাহলে ওয়াজকে বাদ দিতে হবে, বাট অর্থ একই রাখতে হবে। তাহলে তখন কি হয়ে যাবে দেখেন, এটা হচ্ছে এখন বলবো। আচ্ছা, এইখানে আপনারা এই যে অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাস, এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারবো। আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাস, আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাস, আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাস বিকজ আই ওয়াজ ইল। তাহলে বিকজ একটা ক্লজ মার্কার, বিকজ আই ওয়াজ ইল। এখন প্রশ্ন হইতে পারে বিকজ ওইদিকে গেল কেন? ঠিক আছে, এটাকে আপনি এইভাবে লিখতে পারতেন, বিকজ ওই যে অ্যাজ সিন্স এর বদলে আর কি, অ্যাজ, এই যে দেখেন অ্যাজ সিন্স এর বদলে এখানেও বিকজ লিখতে পারতেন আপনি, অ্যাজ সিন্স এর বদলে এখানেও বিকজ লিখতে পারতেন। কিন্তু বিকজ দিয়ে বাক্য শুরু করাটা, অ্যাজ সিন্স দিয়ে বাক্য শুরু করা যায়, বিকজ দিয়ে বাক্য শুরু করাটা রং না। এইটা সৌন্দর্যের খাতিরে মানা করা হয়ে থাকে যে বিকজ যদি থাকে তাহলে আপনি এটা ওই পাশে নিয়ে যান। যেমন আপনি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারেন, আবার বলি দেখেন, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাস। এখন আপনি যেহেতু এই অ্যাজ সিন্স যেহেতু আগে দিয়েছেন, মানে সাবঅর্ডিনেট আগে দিয়েছেন, এই জন্য একটা কমা দিয়ে বসের কাছে মাফ চাইতে হবে। হ্যাঁ, এই যে আই কুড নট অ্যাটেন্ড দি অফিস, আর আপনি যদি জাস্ট এটাকে উল্টায় দেন, আই কুড নট অ্যাটেন্ড দি অফিস অ্যাজ আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দি অফিস সিন্স আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দি অফিস বিকজ আই ওয়াজ ইল, তিনটাই কারেক্ট। সেই ক্ষেত্রে আর মাঝখানে কোনো কমা লাগবে না, কারণ বস সেন্টেন্স যদি আগে থাকে পরে আর কমা লাগে না। কিন্তু শুধু বিকজের ক্ষেত্রে বলা হয়েছে যে বিকজ দিয়ে সেন্টেন্সটা না শুরু করাই ভালো, যদিও গ্রামাটিক্যালি ইনকারেক্ট নয়, গ্রামাটিক্যালি যদিও ইনকারেক্ট নয়, বাট ইট ইজ ডিসকারেজড। বিকজ এটা শুধু আপনারা এই পরে দিয়ে লিখবেন, আর অ্যাজ সিন্স দুইটাই করতে পারবেন। As I was ill, I could not attend the class. Since I was ill, I could not attend the class. উল্টাই দিয়ে I could not attend the class as I was ill. I could not attend the class since I was ill. ঠিক আছে, সব ঠিক আছে, বাট বিকজ এটা শুধু বলা হচ্ছে যে বিকজ শব্দটা থাকলে পরে দেন। ক্লিয়ার হয়েছে কোনটা দিয়ে কি করা যাবে? এটাকে ক্লিয়ার হয়েছে যে as since বিকজ কিভাবে ইউজ করতে হবে? ফাইন, সো বিকজ হলে পরের পার্টি ইউজ করবেন। আচ্ছা, এখন দেখেন, মানে বিকজ, বিকজ দিয়ে যদি আপনি এই যে কমপ্লেক্স সেন্টেন্স করেন, মানে বিকজ এর পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে শুরু দিয়ে ব্যবহার না করাটা বেটার, নট ইনকারেক্ট বাট মানে বেটার ভার্সন। আচ্ছা, এখন দেখেন, একজন বলছে স্যার বিকজ অফ মাই ইলনেস হতে পারে না। এখন খেয়াল করে দেখেন, এই যে এই জিনিসগুলো অনুভূতিতে না আসার কারণেই মুখস্থের বিষয়গুলো চলে আসছিল। বিকজ অফ মাই ইলনেস আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স করেন, উত্তর দেবেন সবাই, বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস। এখানে কি সাবজেক্ট ভার্ব আছে? বলেন সবাই, ইয়েস অর নো। এখানে কি সাবজেক্ট ভার্ব আছে? কাজে এটা কমপ্লেক্স সেন্টেন্স হইতে পারবে না। কাজে এখন আর মুখস্থের কিছু নাই, ইটস অল অ্যাবাউট ইউর আন্ডারস্ট্যান্ডিং, ইটস অল অ্যাবাউট ইউর আন্ডারস্ট্যান্ডিং নাও। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে তো আপনার ক্লজ থাকতে হবে, আর ক্লজ থাকলে সাবজেক্ট ভার্ব থাকতে হবে। কাজে বিকজ আই ওয়াজ ইল হবে কমপ্লেক্স সেন্টেন্স। হাউএভার এখন আসেন, যখন আপনি, আচ্ছা এখন আমাকে বলেন, বিকজ অফ মাই ইলনেস কি ফ্রেজ নাকি ক্লজ? বলেন এখন, বিকজ অফ মাই ইলনেস কি ফ্রেজ নাকি ক্লজ? এখন বলেন। ফ্রেজ। যারা বলতে পারতেছেন না তারা চিন্তা করেন, ফ্রেজ মানে কি? মোর দেন ওয়ান ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব নাই, তাহলে তো ফ্রেজই, তাহলে তো ফ্রেজই, ঠিকই তো আছে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে, খেয়াল করে দেখেন এখন, সবাই একটু খেয়াল করবেন, একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স বানাইতে গেলে এই সাবজেক্ট ভার্বটাকে ফ্রেজে পরিণত করে দিতে হবে। এখন আমরা জানি ফ্রেজ কি জিনিস, মানে ফাইনাইট ভার্ব হাওয়া করে দিলেই ফ্রেজ হয়ে যাবে। তাহলে একটা সিম্পল সেন্টেন্স আনতে গেলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজের জায়গাটাকে ফ্রেজ বানায় ফেলতে হবে, ঠিক আছে? সো বিকজ অফ মাই ইলনেস, তার মানে
কেউ যদি বলে যে বিকজ থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স, ব্যাপারটা তা না, আবারও ভুল, তাই না? কারণ বিকজ অফ মাই ইলনেস এখানেও বিকজ আছে, আবার বিকজ আই ওয়াজ ইল এখানেও বিকজ আছে। কাজে কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে বিকজ অফ যেটাই হোক ক্লজ মার্কারের সাথে সাবজেক্ট ভার্ব লাগবে, এটাই হলো মূল কথা। ওই ওই সেই রুলটা জাস্ট খেয়াল করলেই হয়। আর বিকজ অফ মাই ইলনেস এখানে সাবজেক্ট ভার্ব নেই, কাজে বিকজ থাকলেই আপনার কমপ্লেক্স হবে এমন কোনো কথা নাই। সাবজেক্ট ভার্ব যদি না থাকে তাহলে ফ্রেজ হয়ে যাবে। তাহলে বিকজ অফ মাই ইলনেস, কমা, I could not attend the office. I could not attend the class. তার মানে দুইটা সাবজেক্ট ভার্ব থাকলে একটা সাবজেক্ট ভার্বকে ফ্রেজ বানাই দিতে হবে, তাইলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাইলে এখন কি হবে, এই যে দেখেন, একটা সাবজেক্ট একটা ভার্ব, এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব হয়েছে নাকি সিম্পল সেন্টেন্স। এখানে তো আর এই পুরো সেন্টেন্সে তো আর সাবজেক্ট ভার্ব নাই, তো সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব। পরিষ্কার হয়েছে বিষয়টা সবার কাছে? পরিষ্কার হয়েছে কিনা একটু লিখবেন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যাপারটা কি। এখন যদি ফ্রেজ ক্লজ বুঝি না বলেই তো আসলে যে একটা থেকে একটা কনভার্ট করা মুশকিল হয় আমাদের জন্য, বাট ফ্রেজ ক্লজ যখন বুঝে আসবো, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো বুঝে আসবো, তো তখন এই বুঝাগুলো এখানে অ্যাপ্লাই করলে তখন ইজিয়ার হয় বিষয়গুলো।